হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে ২৪ ঘন্টার জন্য চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন স্থগিত। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিরাপত্তা নিশ্চিত না করলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। দিনভর রোগীদের ভোগান্তি। যেসব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। আমাদের সাথে সেনাবাহিনীর সদস্য আছে, বিজিবির সদস্য আছে, পুলিশের সদস্য আছে, তারা সিকিউরিটিটা ইনশিওর করবে। তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই। সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো, সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আদালত চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করা হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের সঙ্গে হওয়া সাম্প্রতিক সমঝোতা স্মারক নিয়েও পুনর্বিবেচনা করবে সরকার। কোটা আন্দোলনের সময় বরগুনায় দগ্ধ স্কুল শিক্ষার্থী এহতেশামের মৃত্যু। কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজায় অংশ নেন অসংখ্য মানুষ। গণহত্যার বিচার দাবি স্বজনদের। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ। তারেক রহমানের লন্ডন থেকে ভিডিও বার্তা। বন্যা দুর্গত এলাকায় ৩ মাস ৩০ টাকা কেজিতে চাল ও ২৪ টাকায় খোলা আটা বিক্রির ঘোষণা। মজুদ থাকার আশঙ্কা নেই খাদ্য সংকটের। চালের দাম কমার দাবি সচিবের। চিকিৎসকদের ওপর হামলার জড়িতদের গ্রেফতারে আশ্বাসের পর ২৪ ঘন্টার জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করার কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ও ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। রাতে জরুরি বিভাগে বিজিবি মোতায়েন করার পর রোগীদের চিকিৎসা সেবা দেয়া শুরু করেন আন্দোলনরত চিকিৎসকরা। সারা দেশের সব হাসপাতালের জরুরি বিভাগ সহ চিকিৎসা সেবা চলবে নাকি বন্ধ থাকবে তা নিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। রোববার সকাল থেকে সব সরকারি বেসরকারি হাসপাতাল ও প্রাইভেট চেম্বারে কমপ্লিট শাটডাউনের ডাক দেন আন্দোলনকারী চিকিৎসকরা। এরপরেই ঘটনাটি নিয়ে দফায় দফায় চলে চিকিৎসক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, হাসপাতাল পরিচালক ও স্বাস্থ্য উপদেষ্টার বৈঠক। সন্ধ্যায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ঢাকা মেডিকেলে সংবাদ সম্মেলন করে জানান, চিকিৎসকরা তাদের শাটডাউন কর্মসূচি থেকে সরে এসেছেন। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই এবং তাদের সাথে আমি একমত। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি, আমরা সুরক্ষা দিব। আমরা খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারবো বলে আমরা আশা করছি। তবে এই বক্তব্যের পরে সাংবাদিকদের সামনে হাজির হন আন্দোলনকারী চিকিৎসকরা। বলেন, স্বাস্থ্য উপদেষ্টার দেয়া বক্তব্যের সঙ্গে তারা সম্পৃক্ত নন। তাদের দাবি, জরুরি বিভাগের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে 1:1। যে কয়জন ডক্টর কর্তব্যরত থাকবেন, ঠিক সেই কয়জন সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে, যেই সব হাসপাতালগুলোতে, যেসব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। এবং এটা শুধুমাত্র আগামী ২৪ ঘন্টার জন্য। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয়, তাহলে আগামীকাল রাত ৮টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। এদিকে রাত ৮:৩০ দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে বিজিবি মোতায়েন করার পর শুরু হয় চিকিৎসা সেবা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় তিনি বলেছেন, কোনো রোগীর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকলে তদন্ত করে বিচার করতে হবে। সব চক্রান্তের বিরুদ্ধে ছাত্র জনতাকে সোচ্চার থাকার আহ্বান সার্জিস আলমের। যদি কোনো গাফেলাতি থেকে থাকে, ডক্টরের হোক, প্রশাসনের হোক, কিংবা যে কারো হোক, কিংবা কর্তৃপক্ষের হোক, অবশ্যই তার বিচার হবে
তার বিচার একটি প্রক্রিয়াধীন প্রক্রিয়া হবে, এরকম একটি ব্লেম দিয়ে আসলে যখন আপনি একজন ডক্টরের গায়ে হাত তুলেন তখন আপনি যে কাজটি করেন সেটি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে কোনোদিনও সমর্থন করতে পারি না। আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট একটি বার্তা, সেটি হচ্ছে যে আমরা প্রশাসনকে, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, ডিজি হেলথ সহ সকলকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমাদের যারা মেডিকেলের ভাইরা রয়েছে, ইন্টার্ন ডক্টররা রয়েছে কিংবা হসপিটালে যে ডক্টর ভাইরা রয়েছে, তাদের সাথে আমরা এই জায়গাটিতে একাত্মতা ঘোষণা করছি। তাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি আদালতের উপর নির্ভর করছে। আদালত চাইলে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এদিকে সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের হওয়া সব সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা জানে না বাংলাদেশ। আদালত চাইলে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইব। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। এ সময় উঠে আসে সাম্প্রতিক সময় ভারতের সঙ্গে হওয়া বাংলাদেশের সমঝোতা চুক্তির প্রসঙ্গও। জানতে চাইলে উপদেষ্টা বলেন, দেশটির সঙ্গে সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে। এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলো চুক্তি করার সঙ্গে সেটা আমরা করব। বিভিন্ন প্রকল্পে যেসব ভারতীয় কাজ করতেন তারা দ্রুতই ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে আইনজীবীদের ভিন্ন মত। একসময় ট্রাইব্যুনালের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছেন, ন্যায় বিচার নিশ্চিতে আগে আইন সংশোধন করতে হবে। আর গাজী MH তামিম মনে করেন, এই আইনি বিচার সম্ভব। আমরা ন্যায় বিচারের পক্ষে। আমরা যে অবিচারের বিরুদ্ধে কথা বলেছি সেই অবিচার আবারও এই ট্রাইব্যুনাল দিয়ে হোক, সেটা আমরা হতে দিতে চাই না। আমরা চাই যে পক্ষের বিচার হচ্ছে সেই পক্ষ এবং যারা বিচার দাবি করছেন দুই পক্ষই যেন মনে করে যে ন্যায় বিচার হয়েছে। আইন এবং বিধি যেমনটি আছে তেমন রেখেই এখানে বিচার করা সম্ভব, এবং এই আইন এবং বিধির যতটুকু লেখনা ছিল জাজমেন্ট দিয়ে সে সকল লেখনাগুলো ফিল আপ করে দেওয়া হয়েছে। প্রয়োজন হলো ন্যায় বিচারক নিয়োগ করা, প্রয়োজন হলো দক্ষ এবং যোগ্য প্রসিকিউশন নিয়োগ করা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। সব অপরাধের বিচারের বিষয়ে রিটকারীকে আশ্বস্ত করেছেন উচ্চ আদালত। এদিকে নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন করেছে জামাত। আইনজীবীর আশা, আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পাবে দলটি। ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি, গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে গত 27 আগস্ট হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি। শুনানিতে গত সপ্তাহে সরকারের অবস্থান পরিষ্কার করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আদালতকে জানানো হয়, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের, তবে হত্যায় জড়িতদের বিচার হবে। রোববার রিটটি সরাসরি খারিজ করে দেন উচ্চ আদালত। এ সময় রিটকারীকে হাইকোর্ট আশ্বস্ত করেন, সব অপরাধের বিচার করবে অন্তর্বর্তী সরকার। মাননীয় আদালত আমাদেরকে সামারি রিজেক্টেড করে দিছে। এখন আমরা ওইখানে বলছিলাম যে বর্তমানে যে ছাত্র জনতা নির্বিচার হত্যার দায়ে পাশাপাশি আরও কিছু আছে, যেমন 11 লক্ষ কোটি টাকা পাচার এবং শেখ হাসিনা নামে যতগুলো প্রতিষ্ঠান আছে এগুলো বাতিলের জন্য সর্বশেষ আমরা পারলাম না। এদিকে নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে জামায়াত। এ বিষয়ে 21 অক্টোবর হবে শুনানি। দলটির আইনজীবীর প্রত্যাশা, আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পাবে দল। জামায়াত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের 38 অনুচ্ছেদের পরিপন্থী।
এক রিট আবেদনের প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। এর 5 বছর পর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। নিবন্ধন ফিরে পেতে জামায়াত আপিল করলেও শুনানির উদ্যোগ না নেয়ায় পরে তা খারিজ হয়ে যায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রাণ ঝরল আরও এক শিক্ষার্থীর। 5 আগস্ট বরগুনায় ছাত্র জনতার বিজয় মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় দগ্ধ হয় নবম শ্রেণীর ছাত্র এহতেশাম। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে 25 দিন চিকিৎসার পর আজ মারা যায় সে। বিকেলে এহতেশামের জানাজায় অংশ নেন অসংখ্য মানুষ। বাবার ইমামতিতে সন্তানের জানাজা, পৃথিবীর সবচেয়ে করুণ দৃশ্য হয়তো এটি। টকবগে ছেলের লাশের ভার কাঁধে নিয়ে নিস্তব্ধ বাবা রবিউল। তবুও দেশের ক্রান্তি লগ্নে সন্তানের এই আত্মত্যাগে গর্বিত তিনি। ছোটবেলা থেকে আমার ভিতরে প্রেরণা ছিল, আজকে আমার সন্তান ওই দিনের পথে গেছে। আমি ছোটবেলা থেকে ওকে মাদ্রাসায় পড়াইতাম, তারপরে ও হেফজও কিছু করছে, এরপরে ও মাদ্রাসা থেকে স্কুলে চলে যায়, ওর ব্রেনে ধরে না। তো আল্লাহ পাক ওকে এইভাবে কবুল করছে। আমি ওর জন্মের আগেই ওর নামটা রেখেছিলাম এহতেশামুল হক। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বরগুনার আমতলীতে বিজয় মিছিলে যোগ দেয় নবম শ্রেণীর শিক্ষার্থী এহতেশামুল হক। আওয়ামী লীগ নেতা কর্মীদের হামলার শিকার হয়ে আটকে পড়ে একটি দোকানে। সেই দোকানেও আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। দগ্ধ এহতেশামকে উদ্ধার করে নেওয়া হয় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে 6 আগস্ট শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হলে 25 দিন চিকিৎসার পর রোববার মৃত্যুর কাছে হার মানে এই কিশোর। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে হয় তার জানাজা শেষে এহতেশাম সহ ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার দাবি করেন স্বজনরা। শিক্ষার্থীরা জানান আহতদের প্রয়োজনে নেওয়া হবে দেশের বাইরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা পৃথিবীর মায়া ত্যাগ করে গিয়েছেন, আমরা কাউকে মৃত বলিনি, তারা সকলে শহীদ, তারা সকলে আমাদের ভাই। আমাদের ঘাড়ে তারা দায়িত্ব দিয়ে যাচ্ছে যে এই রাষ্ট্র সংস্কার, সবার জন্য একটা নিরাপদ বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে তারা এই জীবন দিছে, আমরা বদ্ধপরিকর। হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে সবার চিকিৎসা সর্বোচ্চ চলমান। যদি দেখি যে এরকম কারো এক্সেপশন হচ্ছে, যে চিকিৎসা নাই, তখন আমরা তাকে অবশ্যই দেশের বাইরে পাঠানোর সরকার বদ্ধপরিকর এই ব্যাপারে। পরিবারে 3 ভাইয়ের মধ্যে সবার বড় ছিল এহতেশামুল হক। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আয়নাঘরকে দুনিয়ার নরক আখ্যা দিয়ে সময় সংবাদের কাছে বন্দিশালায় নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে ফেরা সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। 5 মাস 3 দিন অন্ধকার কুঠুরিতে আটকে মধ্যযুগীয় বর্বরতা চালানো হয় বলে জানান তিনি। জড়িতদের বিচারে গুম কমিশন গঠিত হওয়ায় স্বস্তি জানালো বিশেষ আইনে দ্রুত বিচার দাবি তার। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সক্রিয় ছিলেন বিএনপির রাজনীতিতে। 2015 সালের 10 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা থেকে রাত 8টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয় সাদা মাইক্রোবাসে। সঙ্গে সঙ্গে বেঁধে ফেলা হয় চোখ, গাড়িতে উচ্চ স্বরে গান বাজিয়ে শুরু হয় নির্যাতন। সাথে সাথেই চোখ বেঁধে ফেললো এবং হাতে হ্যান্ডকাপ, মোবাইলগুলো কেড়ে নিল। স্পর্শকাতর জায়গায় ইলেকট্রিক শক। আমি কিন্তু ব্যাপক চিৎকার করছি, যদিও ওরা ভলিউম ফুল করে দিয়েছে, তারপরে এমন যন্ত্রণা, এই যন্ত্রণা কেউ সহ্য করতে পারবে না, পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না। মানে এটা আল্লাহর একটা বিশেষ রহমত যে এটা আমি টলারেট করতে পেরেছি, আমি বেঁচে আছি। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় অচেনা এক স্থানে। সেখানকার নির্যাতন হার মানায় সিনেমাকেও। কানে 2 লতিতে 2টো ক্লিপ লাগিয়ে দিল। ইলেকট্রিক শর্ট তখন সম্ভবত ভোল্টেজ বেশি ছিল, এত মাথার পুরো পৃথিবী ঘুরছে এরকম। যখন থামে তখন আমার মুখ দিয়ে প্রচুর ফেনা বের হয়ে আসে। প্রতিদিন সন্ধ্যার পর নিত্য নতুন কাউকে নিয়ে আসতো। একটু পরে মিউজিক আর চিৎকার, এমন চিৎকার, ওগুলো চিৎকারে আপনি আতঙ্কে থাকবেন। কারণ আমাকেও বলা হয়েছিল এই যে গরম পাথর টকবক, আমি নিজেও শুনছি এটা এখন পায়খানার রাস্তায় দেওয়া হবে। পরে নেওয়া হয় অন্ধকার ছোট্ট কুঠুরিতে। আলো বাতাসহীন কবরের মতো ঘরটিতে মধ্যযুগীয় নির্যাতন শুরু হয় বলে জানান সোহেল রানা। ওই জায়গাটা এত ভয়াবহ, আমরা ছিলাম মশাদের খাদ্য। হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা, এভাবেই বসে আপনাকে ঘুমাতে হবে। আমার একটা অনুরোধ আছে, মেরে তো ফেলবেনি। আমার অনুরোধটা হলো যে আমাকে মেরে ফেলার আগে আমাকে একটু 10 মিনিট একটু শুইতে দিবেন। আয়না ঘরে তার মতো অনেক বন্দী ছিল বলে ধারণা সোহেল রানার। জানান অনেক মানুষ মেরে ফেলার আলামত দেখেছেন তিনি। বহুবার ক্রস ফায়ারের জন্য নেওয়া হলেও ভাগ্যক্রমে বেঁচে ফেরেন তিনি। 4-5 জনকে নিয়ে গেল, নিয়ে যায় এক জায়গায় রাখলো।
ওখানে আগে থেকে আরও 4-5 জন ছিল। যেই কণ্ঠস্বরটাকে নিয়ে যাওয়া হতো সেই কণ্ঠস্বরটা আমি দ্বিতীয়বার কখনো শুনি নাই। 4-5 জন আসলো, এসে বললো যে প্রত্যেকজনকে উজু করাও। পরে উজু করালো সবাইকে আলাদা আলাদা করে, খুব দ্রুত সবাই উজু করলো। উজু করে বললো যে কে কে তওবার নামাজ পড়বা, তওবার নামাজ পড়ে নাও, আল্লাহর কাছে সব মাপ চাও, আজকে তো আমাদের জীবন প্রদীপ শেষ। টানা 5 মাস 3 দিন পর 2015 সালের 13 আগস্ট মুক্ত অবস্থায় রাজশাহীর এক জঙ্গলে নিজেকে আবিষ্কার করেন আইনজীবী সোহেল রানা। মিউজিক বেজে ওঠা মানে কাউকে টর্চার করছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে প্রতি বছর প্রায় 80,000 কোটি টাকা পাচার। মার্কিন আর্থিক গবেষণা সংস্থার প্রতিবেদন। জড়িত সরকারি বেসরকারি ব্যাংক টাস্কফোর্স বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লন্ডন থেকে দেয়া ভিডিও বার্তায় এই নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। 1978 থেকে 2024 কালের পরিক্রমায় 46 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোববার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে হাজারো নেতাকর্মী হাজির হন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। তৃণমূল থেকে শীর্ষ নেতারা মুহুর্মুহু স্লোগান আর ফুল দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আনন্দে সামিল হন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বিগত 15 বছরে হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হওয়া নেতাকর্মীদের স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। আগামীতেও সব বাধা আর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। আমাদের জাতীয়তাবাদী দলের 700-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামে। এই বাংলাদেশের গতিবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লন্ডন থেকে দেয়া ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরশাসন মুক্ত হয়েছে বাংলাদেশ, এখন সময় বৈষম্য মুক্ত সমাজ গড়ার। বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার কোনোই সুযোগ নেই। বিএনপি বিশ্বাস করে তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে কথামালার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়, সমৃদ্ধি, সম্মান এবং সম্ভাবনার দ্বার উন্মোচন দেখতে চায়। দলের নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার নির্দেশও দেন তারেক রহমান। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বানের পানিতে কবরস্থান তলিয়ে থাকায় মৃতদের দাফন নিয়ে বিপাকে পড়েছেন বানভাসীরা। লক্ষ্মীপুরের অনেক এলাকা থেকে বন্যার পানি নামলেও কিছু জায়গায় এখনো বাড়ছে। এ কারণে বিভিন্ন আশ্রয় কেন্দ্রেই স্বজনদের নিয়ে বসবাস করছেন বানভাসীরা। এই আহাজারি 80 বছর বয়সী কালু মিয়ার, যিনি তার সহধর্মিনীকে হারিয়েছেন দিন 5 আগে। বসিয়েও থাকে তো আমার টাকার জন্য আমি বাবা মরি গেলে আমার টাকার দাম নাই। জানান, যেভাবেই হোক দাফন করতে চেয়েছিলেন কবরস্থানেই। আমার পেছনে তেরপালে ঢাকা যে বালুগুলো দেখা যাচ্ছে, খালি চোখে দেখা গেলে মনে হতে পারে এটি একটি বালির স্তূপ, কিন্তু না, এটি একজন ব্যক্তির কবর, যিনি মারা গিয়েছেন আজ থেকে 5 দিন আগে। যে সময় তিনি মারা গিয়েছেন এবং যে সময় তার দাফন হয়েছিল, সে সময় এই কবরস্থানে পানি ছিল 1 হাঁটুর চেয়ে আরো বেশি, অর্থাৎ পুরো কবরস্থানটি তখন ডুবেছিল পানির নিচে। এত পানির মধ্যে কিভাবে দাফন করলেন জানালেন এলাকাবাসী। বাক্সা ওখানে প্রায় 200 ফুট মাটি দিয়ে তারপর ওনাকে
কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে। অনেকে বলছে যে বেউরের মধ্যে দেওয়ার জন্য, কিন্তু এটা আমরা আসলে চিন্তা করছি না, আমরা এখানে আমরা দাফন করি, কারণ উনি আমাদের ভাবি, আমাদের বাড়ির ব্যাপারটা, বুঝছেন, এখানে আমরা এখানে রাখছি। গত 5 দিনে কবরস্থানের পানি নামলেও মান্দারি আমিনবাজার সড়কের দুই পাশে এখনো বিস্তীর্ণ এলাকার মানুষ রয়েছেন পানিবন্দী। আজকে 12 দিন থেকে পানিতে থাকতে পারে না, কারণ পানির জ্বালা। এইভাবে করে দিচ্ছে, এইভাবে করে দিচ্ছেন, আমরা আছি আমার জায়গা জমি যে আমরা তুলে প্রথম বৃষ্টি থেকে আমাদের ঘরের ভিতরে 1 ফুট পানি ছিল, তারপরে পরের বৃষ্টি থেকে মনে করেন এই যে পানি এখন কমর উঠবে। 2004 সালে বন্যার পরও মাত্র 7 দিনে পানি পুরোপুরি নেমে গেলেও এবার তার নামগন্ধও নেই। প্রাণ আমরা ওই রকম পাই না, আর এদিকে আসেও না, ওই দূরে চলে যায়, এদিকে কোনো প্রাণে আসে না। যা সহযোগিতা করছে গ্রামবাসী করছে, এর বাইরে কোনো প্রাণ এদিকে ঢুকে নেই এখন পর্যন্ত। দ্রুত পানি নেমে যাওয়ার ব্যবস্থা করে দুর্ভোগ থেকে মুক্তি দিতে সরকারের কাছে দাবি এলাকাবাসীর। লক্ষ্মীপুরের মান্দারি ইউনিয়ন থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। বন্যা দুর্গত এলাকায় আগামী 3 মাস 30 টাকা কেজি দরে চাল ও 24 টাকা দরে খোলা আটা বিক্রি করা হবে। দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি নিয়ে সচিবালয় ব্রিফিংয়ে কথা জানান খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি বলেছেন, খাদ্যশস্য মজুত ও সরবরাহ স্বাভাবিক থাকায় সংকটের শঙ্কা নেই। এদিকে চালের দাম কেজিতে 4.5 টাকা পর্যন্ত কমেছে বলেও জানান খাদ্য সচিব। দেশের সরকারি খাদ্য গুদামে চাল ও গম মিলিয়ে বর্তমানে খাদ্যশস্য মজুত রয়েছে 19,73,433 মেট্রিক টন, যা স্বাভাবিক মজুতের চেয়েও প্রায় 7 লাখ মেট্রিক টন বেশি। এছাড়া এবছর বোরো মৌসুমে সিদ্ধ চাল সংগ্রহ 11 লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার চেয়েও 25,381 মেট্রিক টন বেশি হয়েছে। এমন অবস্থায় চলমান বন্যা মোকাবিলা ও অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করেন খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় তিনি দাবি করেন, মজুদ ও সরবরাহ স্বাভাবিক থাকায় খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। এরই মধ্যে চালের দামে নিম্নগতির কথাও জানান তিনি। খাদ্য মজুদ আমাদের এই জুন মাসের পরে অফিসিয়ালি থাকার কথা 13 লক্ষ মেট্রিক টন, খাদ্য মজুদ আছে 19,73,433 মেট্রিক টন। সারা দেশে সরবরাহ স্বাভাবিক হওয়ার কারণে এবং মনিটরিংয়ের কারণে চালের দাম আপনারা বাজারে দেখেন 2 থেকে 4 টাকা করে কমে আসছে। সাধারণ মানের চাল আজকে গড় মূল্য 49 টাকা পার কেজি। এদিকে বন্যা দুর্গত এলাকার 2 শতাধিক কেন্দ্রের মাধ্যমে আগামী 3 মাস পর্যন্ত সাশ্রয়ী মূল্যে প্রতিদিন চাল ও আটা সরবরাহ করার কথা জানান খাদ্য সচিব। বন্যা দুর্গত উপজেলাগুলো আছে, সেখানে আমরা 3 মাস ব্যাপী স্পেশাল ওএমএস চালাবো, যাতে নাকি ভর্তুকি মূল্যে তারা চালটা এবং আটাটা পেতে পারে। 230টা কেন্দ্রে একদম ইউনিয়ন পর্যায়ে প্রতিটি কেন্দ্রে 1 মেট্রিক টন চাল ও 1 মেট্রিক টন আটা দেওয়া হবে। সংকট না থাকায় আপাতত দেশের বাইরে থেকে চাল আমদানির কোনো পরিকল্পনা নেই বলেও জানান খাদ্য সচিব। কমিটি আছে, ওরা ঠিক করে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। নতুন বিতর্কের জন্ম দিয়ে বেকায়দায় ট্রাম্প। জাতীয় সমাধিস্থলে নির্বাচনী প্রচারণার অভিযোগ অস্বীকার সাবেক প্রেসিডেন্টের। কঠোর সমালোচনায় কামালা। জ্বালানি খাতে দুর্নীতি, লুণ্ঠন, লুটপাটে জড়িতদের তালিকা প্রকাশ ও জ্বালানি অপরাধী হিসেবে বিচার করার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলা হয়, ভোক্তা স্বার্থ রক্ষায় জ্বালানি খাতের রাঘব বোয়ালদের উৎখাত করতে হবে। আমলাদের দিয়ে কোনো কমিটি গঠন নয়, বরং বিইআরসির আওতায় জ্বালানি খাত সংস্কার কমিশন গঠনেরও দাবি জানায় ক্যাব। অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র তৈরি, ক্যাপাসিটি চার্জ, প্রতিযোগিতাহীনভাবে পছন্দের ব্যক্তি প্রতিষ্ঠানকে কাজ দেয়া। গত 1.5 দশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এমন নানা অনিয়ম করে বিপুল পরিমাণ অর্থ লুটের অভিযোগ রয়েছে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের তথ্যমতে কেবল 2022 সালে বিদ্যুৎ খাতে লুটপাট হয়েছে 35,000 কোটি টাকা। আর এসবের কারণে দফায় দফায় বেড়েছে বিদ্যুৎ জ্বালানির দাম, লুণ্ঠিত হয় ভোক্তা অধিকার। আমরা 5-এ বলেছি হচ্ছে পেট্রোবাংলা। বিদ্যুৎ জ্বালানি খাতে লুণ্ঠন প্রতিরোধে সংস্কারের দাবি তুলে রোববার রাজধানীর ডিআরইউতে সংবাদ সম্মেলন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। 11 দফা প্রস্তাবে দাবি করা হয়, জ্বালানি খাত সংস্কার কমিশন গঠন, লুণ্ঠনে জড়িতদের তালিকা জনসম্মুখে প্রকাশ ও জ্বালানি অপরাধী হিসেবে বিচার নিশ্চিতের। প্রতিযোগিতাবিহীনভাবে বিনিয়োগ সৃষ্টি করে তারা একটা লুণ্ঠনের ক্ষেত্র তৈরি করেছে। এরকম অভিনব পদ্ধতিতে পৃথিবীতে কোথাও লুণ্ঠন করা হয়নি। আইনকে তারা বলা যেতে পারে যে ধর্ষণ হয়েছে, হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা লুণ্ঠন হয়ে গেছে। সে কারণে সংস্কার কমিশন, রিফর্ম কমিশন গঠন করতে হবে। যা এত বছর লুটপাট করেছেন
তাদের হোয়াইট পেপার আমরা চাই। বিগত সরকারের আমল কিংবা তার আগের সরকারের আমল থেকেও তাদের প্র্যাকটিসটা এত লম্বা, তাদের সাথে কিন্তু আমরা পেরে উঠব না। ফলে এখনই সময় তাদের আসলে বিচারের মুখোমুখি করা। সংবাদ সম্মেলনে বিশেষ বিধান সহ জ্বালানি খাতের বিতর্কিত সব আইন ও চুক্তি বাতিলের দাবি জানায় ক্যাব। বলা হয়, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার ধারা ভাঙতে না পারলে লুণ্ঠন মুক্ত হবে না এ খাত। চুক্তি অনেকগুলো বাতিল করতে হবে, সামিতের চুক্তি বাতিল করতে হবে, আদানির চুক্তি বাতিল করতে হবে, চুক্তি সংশোধন করতে হবে। আদানিকে তোষণ করা হয়েছে, এই সমস্ত চুক্তির ক্ষেত্রে কোনো রকম নিয়ম কানুন মানা হয়নি। লুণ্ঠনের সহযোগী হিসেবে এই আইনটি কাজ করে গেছে এবং এখনো পর্যন্ত এই আইনটি বলবৎ আছে। ফলে 2010-এর এই বিশেষ আইনটি বাতিল আমরা দাবি করছি। আগামী 3 বছরের মধ্যে বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানির দাম বৃদ্ধি হবে না সরকারের কাছ থেকে এমন ঘোষণার দাবি জানিয়ে ক্যাবের পক্ষ থেকে বলা হয়, অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয় করতে হবে, নিশ্চিত করতে হবে লুণ্ঠনমূলক মুনাফাবিহীন সরকারি জ্বালানি সেবা। গ্যাস খাত লাভ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে পাচার হওয়া অর্থের পরিমাণ কত? এমন প্রশ্নের উত্তর মিলছে বৈশ্বিক একটি আর্থিক গবেষণা সংস্থার প্রতিবেদনে। সংস্থাটি বলছে, গড়ে প্রতি বছর ৮০,০০০ কোটি টাকা পাচার হচ্ছে তৃতীয় বিশ্বের ছোট্ট এই দেশ থেকে, যার বড় একটি অংশই পাচার হয়েছে তথাকথিত আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে। অর্থনীতিবিদরা বলছেন, যে করেই হোক পাচার হওয়া অর্থ ফেরানোই এখন মূল চ্যালেঞ্জ। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। গত কয়েক বছর ধরেই ডলার সংকট, ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতি সহ নানাবিধ টানাপোড়েনে দেশের অর্থনীতি, যার অন্যতম কারণ অর্থ পাচার। বৈশ্বিক বাণিজ্য ভিত্তিক কারসাজি, হুন্ডি, চোরাচালান সহ নানাবিধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে লক্ষাধিক কোটি টাকা। ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর তথ্য বলছে, বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার বা ৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। শুধু ব্যক্তি উদ্যোগেই নয়, অর্থ পাচার প্রক্রিয়ায় পরোক্ষভাবে যুক্ত হয়েছে দেশের একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি ব্যাংকও। সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD বলছে, গেল প্রায় ১.৫ যুগে দেশীয় ১৯টি ব্যাংকে আত্মসাৎ করা মাত্র ২৪টি ঋণ কেলেঙ্কারির মাধ্যমেই প্রায় ১০০,০০০ কোটিরও বেশি টাকা পাচার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। পাচার হওয়া অর্থ ফেরাতে বেশ কবছর আগেই বাংলাদেশ বহু দেশের সঙ্গে একাধিক চুক্তি করে। অর্থনীতিবিদরা বলছেন, সেই সব চুক্তি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যৌথ উদ্যোগ জারি রাখতে পারে বর্তমান সরকার। অর্থ পাচার এগুলোকে রিকভারি করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন এজেন্সি কিন্তু আছে, বিদেশের সাথেও আমাদের কিন্তু বেশ কিছু নেটওয়ার্ক আছে যেগুলোর আমরা মেম্বার। এডমন্ড কান্ট্রির একটা নেটওয়ার্ক আছে, সেটার আমরা মেম্বার। সুতরাং সেগুলো আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। বৈশ্বিক পরিসরের উদ্যোগের পাশাপাশি অর্থ ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে দুদককেও। প্রয়োজনে টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে নিবিড় অনুসন্ধানের তাগিদ দিচ্ছেন আইনজ্ঞরা। অ্যান্টি করাপশন কমিশন, তার এবিলিটি আছে যে দেশের বাইরে হোক দেশের ভিতরে হোক, করাপশনের মাধ্যমে যদি টাকা যদি আপনার আত্মসাৎ করে কেউ, সেটাকে কিন্তু সে রিকভার করতে পারে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব। এখন ইন্টারিম গভর্নমেন্টের উচিত যে ইনভেস্টিগেশন উইংটাকে স্ট্রং করে দেওয়া, সবাইকে কোঅর্ডিনেট করে একটা টাস্ক ফোর্স করে দেওয়া, যাতে করে হচ্ছে গিয়ে যে কোনো না কোনোভাবে ট্রেসগুলি যেন করা যায়। অতীত অভিজ্ঞতা বলে, অর্থ পাচার যতটা সহজভাবে হয়েছে, সেই অর্থ ফিরিয়ে আনা ততটাই কঠিন থেকে কঠিনতর। তারপরেও আশার কথা হচ্ছে, এ বিষয়ে কাজ শুরু করেছে সরকার। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক আইন পর্যালোচনা করে সেই অনুযায়ী উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন দেওয়ার ঘটনায় গণশুনানিতে নিখোঁজ ৮০ জনের তালিকা করেছে তদন্ত কমিটি। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ ব্যক্তিদের ছবি দেখিয়ে গণশুনানিতে এভাবেই আকুতি জানাচ্ছেন স্বজনরা। জীবিত না হোক, অন্তত মৃত স্বজনকে শেষবারের মতো দেখতে চান তারা। স্বজনদের কাছ থেকে নিখোঁজদের ছবি সংগ্রহ ও নাম ঠিকানা লিপিবদ্ধ সহ তাদের সবশেষ অবস্থান জানতে মোবাইল ফোন ট্র্যাকিং করে নানাভাবে পর্যবেক্ষণ করে তদন্ত কমিটি। এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থার তালিকাগুলো
যাচাই বাছাই করে নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে 10 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানানো হয়। যাচাই বাছাই করে আমাদের এখানে যারা পূর্বে তালিকা করেছেন, এখানে আমাদের ছাত্ররা ছিলেন, একই সাথে আমাদের উপজেলা প্রশাসন থেকে একটা তালিকা করা হয়েছিল এবং অন্যান্য যে তালিকাগুলো আছে এবং আরও আমাদের কাছে ইনফরমেশন যেগুলো আছে আমাদের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট যে ইনফরমেশনগুলো নিয়েছে সবগুলো আমরা একসাথে করে আমরা একটা প্রতিবেদন দিতে পারবো। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে রাজধানীর মিরপুরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার দাবি তাদের। অন্যদিকে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পদোন্নতি আটকে রাখার অভিযোগে মতিঝিলে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন গ্রেডের কয়েকশো কর্মী। সরকারি চাকরিতে বয়সসীমা 35 করার দাবিতে স্লোগান শিক্ষার্থীদের। রোববার সকালে মিরপুর গোলচত্বরে মানববন্ধন করেন 35 প্রত্যাশীরা। 1991 সালে বাংলাদেশের সকল পর্যায়ে চাকরির আবেদনের বয়সসীমা 27 থেকে বাড়িয়ে 30 করা হয়। সে সময় দেশের মানুষের গড় আয়ু ছিল 57 বছর। 33 বছরে মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে 73। তাই চাকরিতে আবেদনের সময়সীমা বৃদ্ধি যৌক্তিক বলে মনে করছেন শিক্ষার্থীরা। এর আগে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে স্মারকলিপিও দিয়েছেন আন্দোলনকারীরা। দ্রুত সুরাহা চান তারা। আর কালক্ষেপণ না করে, আমাদের সমাবেশের অপেক্ষা না করে অনতি বিলম্বে ন্যূনতম 35 দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করে। 35 ন্যায্য আন্দোলন, 35 হইলে কখনো মেধার অবমূল্যায়ন হবে এমনটা না। দাবি আদায় না হলে 7 সেপ্টেম্বর শাহবাগ প্রজন্ম চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে সকালে রাজধানীর মতিঝিলে বিএফআইসির প্রধান কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানটির কয়েকশো কর্মকর্তা কর্মচারী। দীর্ঘ 16 মাস পদোন্নতি পরীক্ষা আটকে রেখে তৃতীয় থেকে পঞ্চম এবং নবম থেকে 11 গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি না দেওয়ার অভিযোগ তাদের। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন থেকে আমাদের সংস্থার সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের দ্বারস্থ হয়ে আমরা পদোন্নতির জন্য চেষ্টা চালাচ্ছি। আমাদের এখানে এই পদোন্নতি যে জটিলতা সৃষ্টি করতেছে সেটা হলো খন্দকার আজিম আহমেদ নামের একজন। সে স্বৈরাচার সরকার থাকা অবস্থায় সে তখন তাদের সমস্ত ফ্যাসিলিটি ভোগ করছে। সে এই কর্পোরেশন 6টা মিল বন্ধের সাথে সে সরাসরি জড়িত। প্রমোশন প্রক্রিয়া থেকেও আমাকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট সে প্রেশার ক্রিয়েট করছে। প্রতিষ্ঠানটির সাবেক যুগ্ম সচিব ও অর্থ বিভাগের পরিচালক খন্দকার আজিম আহমেদের বিরুদ্ধে কর্মপরিবেশ নষ্ট এবং পদোন্নতি আটকে রাখার অভিযোগ করেন তারা। সব ক্ষেত্রে বৈষম্য দূর করে দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীদের বদলির দাবিও কর্মীদের। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জাতীয় সমাধিস্থলে নির্বাচনী প্রচারণার অভিযোগ ওঠার পর শুরু হয়েছে তুমুল বিতর্ক। যুক্তিতর্ক, বাকবিতণ্ডা আর বাক্যবাণে জমজমাট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হচ্ছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। তবে এবার ভার্জিনিয়ার আর্লিংটনে জাতীয় সমাধিস্থলে গিয়ে প্রচারণা চালানোয় ভাইস প্রেসিডেন্ট কামালার নিন্দার মুখে পড়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন কামালা হ্যারিস। বলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকবার আর্লিংটন সমাধিস্থলে যেতে হয়েছে তাকে। জাতির জন্য আত্মত্যাগ করা গৌরবময় এই স্থানে মার্কিন বীরদের সম্মান জানাতে সবাই একত্রিত হয়। কিন্তু ট্রাম্প এই স্থানে রাজনীতি করছেন বলে অভিযোগ করেন কামালা। যে ব্যক্তি এই সাধারণ ও পবিত্র দায়িত্ব পালন করতে পারবেন না তার কখনোই মার্কিন প্রেসিডেন্টের পদে দাঁড়ানো উচিত নয় বলে মন্তব্য করেন ডেমোক্র্যাট এই প্রার্থী। মূলত গেল সোমবার ভার্জিনিয়ার আর্লিংটন সমাধিস্থলে যান ট্রাম্প। পরে তার সমাধিস্থলের ফুটেজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টিকটক ভিডিও প্রচার করে তার প্রচারণা শিবির। তবে কেন্দ্রীয় সরকার ও পেন্টাগনের আইন অনুযায়ী সমাধি ক্ষেত্রের ভেতর ছবি তোলা বা ভিডিও করার বিষয় রয়েছে বিধিনিষেধ। অবশ্য এই ঘটনা অস্বীকার করে শুক্রবার পেনসিলভেনিয়ায় এক বক্তৃতায় ট্রাম্প বলেন, নিহত সেনাদের পরিবার তাকে সমাধিস্থলে যেতে বলেছেন বলেই তিনি সেখানে গিয়েছেন। এমনকি তাদের অনুরোধের কারণে ছবি তুলতে বাধ্য হন বলে দাবি ট্রাম্পের। মৌসুমী সাথী, সময় সংবাদ। গ্রীষ্মের পুরো সময়ে তীব্র দাবদাহে ইউরোপের অন্যান্য দেশ যেখানে বিপর্যস্ত, সেখানে সুইডেনের আবহাওয়া একেবারেই ভিন্ন। দেশটিতে এবারের গ্রীষ্মের তাপমাত্রা ছিল 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যান্য দেশের তুলনায় শীতল আবহাওয়া থাকায় গ্রীষ্মের এই সময়ে সুইডেনে পর্যটকের সংখ্যাও বেড়েছে অনেক। সুইডেন থেকে
শফিউল আলমের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপের অনেক দেশই গ্রীষ্মের পুরো সময়টা তীব্র তাপদাহে পড়ছে। ইতালি, গ্রিস সহ ইউরোপের অনেক দেশই তাপমাত্রা যেখানে 40 ডিগ্রি সেলসিয়াস পার করছে, সেখানে উত্তর ইউরোপের দেশ সুইডেনের চিত্র কিছুটা ভিন্ন। সুইডেনে বছরের বেশিরভাগ সময় শীত আর বরফে আচ্ছাদিত থাকে, অল্প সময়ের জন্য থাকে গ্রীষ্মকাল। তবে এই সময়টাতেও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা শীতল আবহাওয়া বিরাজ করে দেশটিতে। গ্রীষ্মের পুরো সময়ে তাপমাত্রা ছিল 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা শীতল আবহাওয়া থাকায় পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য ছিল দেশটি, যে কারণে পর্যটকের সঙ্গে সঙ্গে বেড়েছে এর উপর নির্ভর করা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বেচা বিক্রি। ইউরোপের অনেক কান্ট্রিতে অনেক বেশি গরম, কিন্তু সুইডেন দেখা যাচ্ছে এত বেশি গরম না। ঘুরে সব জায়গাটা ভিজিট করে অনেক ভালো লাগবে আশা করছি। শীত প্রধান দেশ হওয়ায় সুইডেনে গ্রীষ্মের পুরো সময়টা আনন্দ উৎসবের আয়োজন করা হয়। গ্রীষ্মের প্রতিটি দিনকেই নানাভাবে সাজানো হয়, যে কারণে প্রতি বছরই দেশটিতে পর্যটকের সংখ্যা বাড়ছে। সুইডেনকে 2030 সালের মধ্যে ইউরোপের অন্যতম পর্যটন কেন্দ্র করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে 24 ঘন্টার জন্য চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত। ঢাকা মেডিকেলের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন, দিনভর রোগীদের ভোগান্তি। কোটা আন্দোলনের সময় বরগুনায় দগ্ধ স্কুল শিক্ষার্থী এহতেশামের মৃত্যু। কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজায় অংশ নেন অসংখ্য মানুষ। গণহত্যার বিচার দাবি স্বজনদের। এবং আদালত চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করা হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের সঙ্গে হওয়া সাম্প্রতিক সমঝোতা স্মারক নিয়ে পুনর্বিবেচনা করবে সরকার। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।